আসসালামু আলাইকুম। বুকসুই তারিফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ১৯৯৬ সালের জুন মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় নির্বাচন। এই নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ওই সময়কার আওয়ামী লীগের দুঃশাসনের ইতিহাস জানতে আমরা পড়া শুরু করেছিলাম বই শেখ হাসিনার দুঃশাসনের ৫ বছর। লেখক অধ্যাপক গোলাম আজম। বইটি আল আজমি প্রকাশনী থেকে ২০০৪ সালে প্রকাশিত হয়। আমরা ইতিমধ্যে বইয়ের প্রথম পর্ব এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা এখনও শুনেননি আপনারা চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা উপরে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে গিয়ে প্রথম পর্ব শুনে আসতে পারেন। আজ শুরু করতেছি আমরা দ্বিতীয় পর্ব। যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করে রাখুন। পড়া শুরু করছি বই শেখ হাসিনার দুঃশাসনের ৫ বছর। তৃতীয় সর্বনাশ, ইসলামকে উৎখাতের ষড়যন্ত্র। ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্রে শেখ হাসিনা হজ ও ওমরা করেন। পত্রিকা ও টেলিভিশন থেকে জানা যায় হজ উমরা করলে তো নামাজ অবশ্যই পড়তে হয়। তিনি হয়তো ৫ ওয়াক্ত নামাজও পড়েন এবং রোজাও রাখেন। আমার প্রশ্ন হলো, তিনি নামাজ রোজা হজ করেন কার হুকুমে? নিশ্চয়ই আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে এসব করেন। এসব হুকুম তিনি কোথায় পেলেন? নিশ্চয়ই তিনি বলবেন যে কোরআন থেকে পেয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কোরআনে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও মানব জীবনের অন্যান্য ক্ষেত্রে যেসব হুকুম করেছেন সেসব মানতে তিনি অস্বীকার করেন কোন যুক্তিতে? তিনি ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী বলে দাবি করেন। ধর্মনিরপেক্ষতা মানে কি? গোটা বিশ্বে এর অর্থ নিম্নরূপ: ধর্ম ব্যক্তিগত ব্যাপার, যার যে ধর্ম খুশি পালন করুক। ধর্মকে রাজনীতিতে টেনে আনা চলবে না। দেশের অর্থনৈতিক ব্যবস্থা, শাসন পদ্ধতি, বিচার ব্যবস্থা ইত্যাদির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। জনগণের নির্বাচিত প্রতিনিধিগণ অতীত অভিজ্ঞতা ও বর্তমান জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে সংখ্যাগরিষ্ঠদের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। এসব ব্যাপারের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা যে এ ধর্মনিরপেক্ষ মতবাদেই বিশ্বাসী তা তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন। শেখ মুজিব আমলে ধর্মনিরপেক্ষতাবাদ শাসনতন্ত্রে জাতীয় আদর্শ হিসেবে অন্তর্ভুক্ত হলেও ১৯৭৭ সালে গণভোটের মাধ্যমে তা উৎখাত হয়ে যায়। ধর্মনিরপেক্ষতা সংবিধান বিরোধী, অথচ শেখ হাসিনা ক্ষমতায় এসেই শাসনতন্ত্র বিরোধী এ মতবাদকে জবরদস্তিমূলকভাবে জাতির ওপর চাপিয়ে দেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতের সরাসরি সাহায্য এবং রাশিয়ার পরোক্ষ সহযোগিতার ফলে শেখ মুজিব হয়তো বাধ্য হয়ে ভারতের চাপে ধর্মনিরপেক্ষতাবাদকে এবং রাশিয়ার চাপে সমাজতন্ত্রকে শাসনতন্ত্রে জাতীয় আদর্শ হিসাবে অন্তর্ভুক্ত করতে বাধ্য হন। এদেশের মাটিতে চরম ইসলাম বিরোধী এ দুটি মতবাদের কোনো শিকড় না থাকায় ১৯৭৭ সালে এ দুটোই শাসনতন্ত্র থেকে উচ্ছেদ হয়ে যায়। শেখ হাসিনার দলের ম্যানিফেস্টোতে এ দুটি মতবাদ না থাকলেও জনগণকে ধোঁকা দিয়ে তিনি ক্ষমতায় এসে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালান। ধর্মনিরপেক্ষতাবাদ চরম কুফরি মতবাদ। ইবলিস আল্লাহর একটি হুকুমকে মানতে অস্বীকার করায় আল্লাহ তাকে কাফের ও অভিশপ্ত ঘোষণা করলেন। আর ধর্মনিরপেক্ষতাবাদ আল্লাহর অগণিত হুকুমকে মানতে অস্বীকার করার নামান্তর। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত হুকুম কুরআনের আছে তা সবই মানতে অস্বীকার করা হচ্ছে ওই মতবাদে। এর চাইতে বড় কুফরি মতবাদ আর কি হতে পারে? শেখ হাসিনা যদি কোরআনে বিশ্বাসী বলে দাবি করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করেন, তাহলে কেমন করে তিনি ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস করতে পারেন? শুধু নামাজ রোজা হজের হুকুম মানা আর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নির্দেশনাকে মান্য করতে অস্বীকার করার অধিকার তিনি কোথায় পেলেন? তার তা জানা উচিত যে আল্লাহর একটি হুকুম মানতে অস্বীকার করাও কুফরি। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন যে আল্লাহ ও রাসূলের কোনো নির্দেশ মানতে অস্বীকার কোনো অধিকার কোনো মুমিন পুরুষ ও নারীর নেই।
হুকুম হিসাবে স্বীকার করে কোনো দুর্বলতার কারণে না মানলে কাফের হয় না, ফাসেক হয়। কিন্তু মানতে অস্বীকার করলে অবশ্যই কাফের হয়। যদি অজ্ঞতার কারণে তিনি ধর্মনিরপেক্ষতাবাদকে গ্রহণ করে থাকেন, তাহলে ঈমানের স্বার্থে তা অবিলম্বে ত্যাগ করুন। কিন্তু আল্লাহর সকল রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক হুকুমকে মানতে অস্বীকার করে শুধু ধর্মীয় কয়েকটি হুকুম পালন করা হলে এ কথা না বলে উপায় নেই যে তিনি রাজনৈতিক অভিনয় হিসেবেই হজ ও ওমরা পালন করবেন। 1996 এর নির্বাচনের আগে হজ করে তিনি ইহরামের পট্টি মাথায় বেঁধে এবং হাতে তসবিহ নিয়ে বিমানবন্দরে অবতরণ করেন। গোটা নির্বাচনী অভিযানে তিনি পট্টির প্রদর্শনী করেন। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের সময়ও হাতে তাসবিহ ও মাথায় পট্টি ছিল। গত 5 বছর ইসলামের বিরুদ্ধে চরম বিদ্রোহ করেও এবারের নির্বাচনের আগে ওমরাহ করতে গেলেন। এবারও পট্টি মাথায় নিয়েই নির্বাচনী অভিযান চালাচ্ছেন। শেখ হাসিনার এ ভূমিকাকে জনগণ কিভাবে গ্রহণ করবে? যদি আল্লাহর নির্দেশ হিসেবে তিনি হজ ও ওমরা পালন করেন, তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী শাসন করতে অস্বীকার কেন করবেন? সূরা মায়েদায় আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর হুকুম অনুযায়ী শাসন করে না তারা জালেম, ফাসেক ও কাফের। এ অবস্থায় তার হজ ও উমরাহ পালনকে রাজনৈতিক অভিনয় বলা ছাড়া উপায় থাকে না। শেখ হাসিনা ভালোভাবেই উপলব্ধি করেন যে মাদ্রাসায় যারা কুরআন হাদিস ফেকাহ থেকে ইসলামে জ্ঞান অর্জন করে তারা কখনো ধর্মনিরপেক্ষ হতে রাজি হবে না। তাই মাদ্রাসা পাস ছাত্রদেরকে সামরিক ও বেসামরিক কর্মকর্তা হবার সুযোগ দেওয়া হয় না। তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুযোগও দেওয়া হচ্ছে না। তাদের উচ্চ ডিগ্রিকে বিএ ও এমএ ডিগ্রির সমমর্যাদা দেওয়া হয় না। বিশ্ববিদ্যালয়ে সকল বিষয়ে তাদেরকে ডিগ্রি নিতে দেয় না। কারণ মাদ্রাসায় পড়তা ছাত্ররা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় এবং সামরিক ও বেসামরিক সরকারি কর্মকর্তা ও কর্মচারী হয়, তাহলে তারা কোনোদিন ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করবে না। ধর্মনিরপেক্ষতাবাদীদের মতে মাদ্রাসা শিক্ষা তাদের তথাকথিত আদর্শের সম্পূর্ণ বিপরীত। সাধারণ শিক্ষা তো ইংরেজ আমল থেকেই ধর্মনিরপেক্ষ হিসেবে চলে এসেছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ ও ইসলামী ইতিহাস বিভাগকে শেখ হাসিনার শাসনামলে অনেক সংকুচিত করা হয়েছে। নানা অজুহাত সৃষ্টি করে অনেক মাদ্রাসার অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে। মাদ্রাসার অঙ্গনে কখনো সন্ত্রাস ছিল না। কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে যে মারামারি লেগেই থাকে, মাদ্রাসায় এর কোনো অস্তিত্ব নেই। বোমার সামান্য চর্চাও কোনো মাদ্রাসার হয়েছে বলে প্রমাণ নেই। অথচ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ও বোমা পুঁতে রাখার ঘটনাকে অজুহাত বানিয়ে মাদ্রাসায় তালেবান বাহিনী, লাদেন বাহিনী ও হরকাতুল জিহাদ আবিষ্কার করে মাদ্রাসা ও আলেম সমাজের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এসবের একমাত্র উদ্দেশ্য ইসলামী শিক্ষা ধ্বংস করা ও জনগণের মধ্যে আলেম সমাজের ভাবমর্যাদা বিনষ্ট করা। অথচ আজ পর্যন্ত কোথাও কোনো প্রমাণ বের করতে পারেনি যে মাদ্রাসা ও আলেমগণ এসবের সাথে জড়িত। জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামী দল যারা আল্লাহর আইন বা ইসলামী খিলাফত কায়েম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশেদিনের আদর্শে বাংলাদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের আন্দোলনে সক্রিয়, তাদের সবাইকে প্রতিহত করার হীন উদ্দেশ্যে তাদেরকে মৌলবাদী আখ্যায়িত করা হয়েছে। এ পরিভাষাটি খ্রিস্ট ধর্মের সাথে সম্পর্কিত, অথচ এটা একটা গালি হিসাবে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। ইসলামের স্বার্থে যা কিছু করা হোক তাকে সাম্প্রদায়িকতা অভিধায় নিন্দা করা হয়। তারা এদেশকে বিভক্ত করে হিন্দু রাষ্ট্র কায়েমের হুমকি দেয় এবং মা কালীর দরবারে ফতুয়াবাজদেরকে গালি দিতে চায়। তারা শেখ হাসিনার প্রশ্রয়ে চরম সাম্প্রদায়িক কর্মকাণ্ড চালিয়েছে। অথচ ইসলামী দলগুলোকে ওইসব সাম্প্রদায়িক শক্তির মুখেই সাম্প্রদায়িক গালি শুনতে হয়েছে। শেখ হাসিনার ধর্মনিরপেক্ষ মতবাদের সবচেয়ে বড় বাধাই হল ইসলামী আন্দোলন। এই আন্দোলনের কারণেই ধর্মনিরপেক্ষ মতবাদ জনগণের মধ্যে শিকড় গাড়তে পারছে না। তাই শেখ হাসিনা তথাকথিত জননিরাপত্তা আইনের জাতাকলে ইসলামী আন্দোলনকে পিষে মারার চেষ্টা করছেন। ইসলামে ফতোয়ার মর্যাদা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা তথা ইসলাম সম্পর্কে মূর্খ এক বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে একটি ঘটনাকে কেন্দ্র করে সুযোগ মতো মামলা দায়ের করে চরম
ইসলাম বিরোধী রায় দিয়ে শেখ হাসিনার মন জয় করে ফেললেন। এর পুরস্কার স্বরূপ ওই বিচারককে সিনিয়র যোগ্যতর বিচারপতিকে ডিঙিয়ে সুপ্রিম কোর্টে প্রমোশন দিয়ে শেখ হাসিনা সর্বোচ্চ আদালতে এবং আইনজীবীদের মধ্যে বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি করলেন। ওই বিচারপতির ইসলাম বিরোধী রায়ের প্রতিক্রিয়ায় সমগ্র আলেম সমাজ চরমভাবে বিক্ষুব্ধ হয়ে ইসলামের জন্য জান কুরবান করতে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ফলে জনগণের নিকট শেখ হাসিনা ইসলামের দুশ্মন হিসাবেই পরিচিত হলেন। বিচারপতির ওই রায় অবশ্য বর্তমানে স্থগিত আছে, এখনও বাতিল হয়নি। তাই এ রায়ের বিরুদ্ধে আন্দোলনও বন্ধ হতে পারেনি। শেখ হাসিনা ফতোয়া নিয়ে এভাবে বাড়াবাড়ি করে কথাই প্রমাণ করলেন যে যদি আবার ক্ষমতায় আসতে পারেন তাহলে এ দেশ থেকে ইসলামী আন্দোলনকে উৎখাত করে এখানে ধর্মনিরপেক্ষতাবাদকেই কায়েম করে ছাড়বেন। যদি কেয়ারটেকার সরকার আগামী নির্বাচন সন্ত্রাসমুক্ত, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে পারেন তাহলে ইসলামে বিশ্বাসীদের ভোট তিনি পাবেন না। আল্লাহ তাআলা ইসলামের দুশ্মন থেকে এ দেশকে হেফাজত করুন। শেখ হাসিনার চতুর্থ সর্বনাশ, আইন শৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস করা। একথা বিশ্বে সর্বজন স্বীকৃত যে জনগণের জান, মাল ও ইজ্জত আবরুর হিফাজতের উদ্দেশ্যে আইন শৃঙ্খলা কঠোরভাবে বহাল রাখাই সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব, কর্তব্য। যে সরকারে প্রাথমিক কর্তব্য পালন করে না এমন সরকারের কোনো দরকার থাকতে পারে না। শেখ হাসিনার অন্ধভক্তদের কথা আলাদা, তাদের কথা বাদ দিয়ে দেশের কোটি কোটি মানুষ একতার প্রত্যক্ষ সাক্ষী যে দেশে যতটুকু আইন শৃঙ্খলা কায়েম ছিল তা হাসিনা সরকার সম্পূর্ণ ধ্বংস করেছেন। সকলেই এর সরাসরি ভুক্তভোগী বলে একথা প্রমাণ করার জন্য দীর্ঘ আলোচনার প্রয়োজন নেই। একথার প্রমাণ হিসেবে একটি উদাহরণই যথেষ্ট। কেয়ারটেকার সরকার প্রধান শপথ নেবার পরদিন দেশবাসীর উদ্দেশ্যে রেডিও টেলিভিশনে যে ভাষণ দিয়েছেন তাতে তিনি দেশে আইন শৃঙ্খলা পুনর্বহাল করার উপরই সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। কারণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে দায়িত্ব তিনি নিলেন তা পালনে সফল হতে হলে আইন শৃঙ্খলা কায়েম করাই সর্বপ্রথম প্রয়োজন। কূটনীতিকবৃন্দ ও দাতাদের সমূহ আইন শৃঙ্খলা বহাল করার ব্যাপারে আগ থেকেই তাগিদ দিচ্ছেন। 15 জুলাই সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন। এর 24 ঘন্টা পর তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টাকে দেশবাসীর উদ্দেশ্যে তার প্রথম ভাষণেই আইন শৃঙ্খলা নিয়ে এত গুরুত্বের সাথে বক্তব্য রাখতে হলো কেন? তাকে আইন শৃঙ্খলা নিয়ে এত পেরেশান হতে হলো কেন? শেখ হাসিনার সফল গণতান্ত্রিক সরকারের সুশাসনের স্বীকৃতি কেউ কেন দিচ্ছে না? প্রধান নির্বাচন কমিশনার অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের পাকড়াও করার জন্য মাসখানেক আগে পুলিশ ও প্রশাসন কর্মকর্তাদের নিকট দাবি জানালে তারা কেয়ারটেকার সরকার কায়েমের পূর্বে তা সম্ভব নয় বলে কেন মন্তব্য করলেন? কেয়ারটেকার সরকার প্রধান শপথ নেওয়ার পরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন, আইন শৃঙ্খলা বহাল করার উপরই আমি সর্বপ্রথম গুরুত্ব দেব। শেখ হাসিনা সবসময় দাবি করে এসেছেন যে তিনি সন্ত্রাস দমন করে আইন শৃঙ্খলার উন্নতি সাধন করেছেন। তিনি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী সকল বোমাবাজি, হত্যা ও সন্ত্রাসের জন্য 4 দলীয় জোটকে দায়ী করে প্রতিটি সন্ত্রাসী ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের হীন উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতাকর্মীদের আসামি করে মামলা দিয়ে হয়রানি করেছেন। সকল মহলের অবিরাম দাবি সত্ত্বেও এতগুলো নৃশংস বোমা বিস্ফোরণের কোনোটিই বিচার বিভাগীয় তদন্ত করা হলো না কেন? সাংবাদিক ও রাজনৈতিক নেতা হত্যার একটি ঘটনারও তদন্ত করে অপরাধীদেরকে শনাক্ত করতে সক্ষম হলেন না কেন? দেশের সবাই জানে যে যাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হয় তারা বোমাবাজি দূরের কথা, রাজনৈতিক সংঘাতের ধারে কাছেও যান না। অথচ সন্ত্রাসী ঘটনা ঘটার সাথে সাথে শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী মৌলবাদীদেরকে দায়ী ঘোষণা করেন। নিরপরাধ লোকদেরকে গ্রেপ্তার করা হয় এবং পাশবিক নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায়ের বর্বর প্রচেষ্টা চলে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীকে শেখ হাসিনা সন্ত্রাস দমনের জন্য ব্যবহার না করে তার সন্ত্রাসী গডফাদারদের নির্দেশ মেনে চলতে বাধ্য করেছেন। হাজারি, তাহের ও শামীম মার্কা যোগ্য গডফাদার জোগাড় করতে পারলে
সব জেলা শহরেই ডিসি ও এসপিদেরকে ফেনী, লক্ষ্মীপুর ও নারায়ণগঞ্জের মতোই ব্যবহার করার ব্যবস্থা তিনি করতেন। শেখ হাসিনা এ জাতীয় গডফাদারদেরকে প্রকাশ্য পৃষ্ঠপোষকতা করছেন, তাদের পিঠ চাপড়িয়ে জনসেবায় বাহাবা দিয়েছেন এবং তাদের মতো যোগ্য লেফটেন্যান্ট পেয়ে গর্ববোধ করেছেন। তার কুশাসনের শেষ কমাসে তিনি তার সন্ত্রাসী বাহিনীকে বৈধ অস্ত্রেও সুসজ্জিত করার ব্যবস্থা করেছেন। ছাত্র যুবকদেরকে লাইসেন্স দিয়ে অস্ত্র ধারণ করার মতো জঘন্য ব্যবস্থা কি আইন শৃঙ্খলা ধ্বংসের নীল নকশা নয়? শেখ হাসিনা কেয়ারটেকার সরকারের জন্য অত্যন্ত কঠিন পরিবেশ রেখে গেলেন। মনে হয় তার ধারণা ছিল যে পুলিশ ও প্রশাসনকে তিনি ব্যালট ডাকাতির উদ্দেশ্যে যেভাবে বিন্যস্ত করেছেন, কেয়ারটেকার সরকার সে ছক মোতাবেকই কাজ করতে বাধ্য। এ ধারণা করার কারণেই নির্বাচনে তিনি ও তার বংশবৎ মন্ত্রীরা এত জোর দিয়ে দাবি করেছেন যে নির্বাচনে তারা অবশ্যই জয়ী হবেন। তত্ত্বাবধায়ক সরকার প্রধান দীর্ঘকাল বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতির দায়িত্বও পালন করেছেন। দেশের সংবিধান তার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছে তা যথাযথভাবে পালন করার উপরই যে জাতির ভবিষ্যৎ নির্ভর করছে তা উপলব্ধি করা তার জন্য খুবই স্বাভাবিক। তার মহান দায়িত্ব পালনের প্রয়োজনে প্রশাসন ও পুলিশ বিভাগকে তার মতো করে সাজানো অপরিহার্য। শেখ হাসিনা তার কুমতলবে সচিবের পদে যাকে সেখানে বসিয়ে গেছেন তাদেরকে বদলি করার সাথে সাথে তিনি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা থেকেই তার মনের পরিচয় পাওয়া যায়। তিনি দাবি করেছেন যে নির্বাচিত সরকার হিসেবে তিনি যা করছেন এর ওপর হাত দেওয়ার কোনো অধিকার কেয়ারটেকার সরকারের নেই। এমনকি সচিবদেরকে বদলি করাকেও তিনি বেসামরিক অভ্যুত্থান বলতে পারলেন। সারা দেশের পরিস্থিতি কি বলে? কেয়ারটেকার সরকার প্রধানের 15 জুলাই সন্ধ্যায় শপথ গ্রহণের 1 ঘন্টার মধ্যে 13 জন সচিবকে বদলি করা, এর 14 ঘন্টা পরই 10 জন নির্দলীয় ও নিরপেক্ষ উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা করা, এর মাত্র 9 ঘন্টা পর দেশবাসীর উদ্দেশ্যে চমৎকার ভাষণ দান এবং উপদেষ্টাদের শপথের পরপর প্রথম বৈঠকেই কতক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে হাসিনার মন্ত্রিসভায় গৃহীত শেষ 3 মাসের সিদ্ধান্তসমূহ স্থগিত করাও একটি। এ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আওয়ামী মহল ছাড়া সকলকে আশ্বস্ত করেছে। জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আইন শৃঙ্খলার উন্নতির লক্ষণ দেখা গিয়েছে। 5 বছর আওয়ামী সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে থাকার শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেয়ে উল্লসিত হয়ে গ্রামেগঞ্জে পর্যন্ত জনগণ নাজাতের উৎসব পালন করেছে। সিন্দাবাদের দৈত্যের মতো জাতির গর্দানে চেপে বসা অপশক্তি অপসারণের গোটা পরিবেশে পরিবর্তনের সুবাতাস বইতে শুরু করেছে। দেশবাসী বিটিভির সংবাদ কয়েক বছর পর 15 জুলাই থেকে দেখার যোগ্য মনে করেছে। শেখ হাসিনা নির্বাচিত সরকার ও কেয়ারটেকার সরকারের মর্যাদা ও ক্ষমতার মধ্যে পার্থক্যের যে বাহানা তালাশ করেছেন তা সম্পূর্ণ অযৌক্তিক। নির্বাচিত সরকারের মতোই কেয়ারটেকার সরকারও সাংবিধানিক মর্যাদার অধিকারী। এ সরকারের ওপর মাত্র 88 দিনের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সংবিধানে যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছে তা যথাযথ রূপে পালনের জন্য সরকার ব্যবস্থা গ্রহণের বৈধ অধিকার এর আছে। যদি এ সরকারের কোনো সিদ্ধান্ত সংবিধান বিরোধী হয় তাহলে উচ্চ আদালতে অভিযোগ করার অধিকারও হাসিনার আছে এবং পরবর্তী নির্বাচিত সরকারের তা বাতিল করারও ক্ষমতা থাকবে। শেখ হাসিনা হুমকি দিয়েছেন যে তার মর্জির খেলাফ কেয়ারটেকার সরকার কিছু করলে তিনি মেনে নেবেন না। তিনি বর্তমানে যে অবস্থানে আছেন সেখান থেকে হুমকি দেওয়া যে হাস্যকর সে কথা উপলব্ধি করার যোগ্যতাও তিনি হারিয়েছেন। তার দাম্ভিকতা প্রদর্শন কৌতুকের বিষয় হয়েই থাকবে। শেখ হাসিনার করা 5ম সর্বনাশ, জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি। মজবুত আইন শৃঙ্খলা বহাল রেখে জনগণের জানমাল ইজ্জতের হেফাজত করা যেমন সরকারের প্রধান দায়িত্ব, তেমনি সমাজে শান্তিময় পরিবেশ কায়েম করে দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের উদ্দেশ্যে জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রীতি নির্মাণ করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব ও কর্তব্য। শেখ হাসিনা আইন শৃঙ্খলা ধ্বংস করার সাথে সাথে
জাতীয় ঐক্যকেও চরমভাবে বিনষ্ট করেছেন। উৎপাদনের গতি অব্যাহত রাখা এবং সকল দিক দিয়ে দেশকে গড়ে তুলবার জন্য জনগণের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। দেশ গড়ার কাজে জনগণের সর্বমহলের সহযোগিতা সরকারের বিশেষ প্রয়োজন। জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি ছাড়া এ প্রয়োজন কিছুতেই পুরা হতে পারে না। এ কারণেই দেখা যায় সব দেশে সব কালেই যেসব জাতীয় নেতা সত্যিকারের আন্তরিকতা নিয়ে দেশ গড়ার চেষ্টা করেছেন, তারা ক্ষমতা গ্রহণের পর অতীতের সকল ভেদাভেদ, বিদ্বেষ, লড়াই ইত্যাদি ভুলে সবাইকে আপন করে নেওয়ার উদ্দেশ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কয়েকটি উদাহরণ দেই। 1. হিজরি 8ম সালের রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে মক্কা বিজয় করার পর দীর্ঘ 21 বছর যারা চরম দুশমনী করেছে তাদেরকেও ক্ষমা করে দিলেন। দুশমনদের প্রধান নেতা আবু সুফিয়ানও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনে ক্ষমার প্রতিদান দিলেন। জনগণে দলে দলে ইসলাম গ্রহণ করল। বিরোধীদের শাস্তি দিতে চাইলে তিনি তাতে সক্ষম হতেন। তাদের হৃদয় জয় করে যে মহা সাফল্য অর্জন করলেন তা শান্তির মাধ্যমে কখনো সম্ভব হতো না। তিনি এমন ইতিহাস সৃষ্টি করলেন যা চিরকাল বিজয়ীদের পথ দেখাচ্ছে। 2. 1940-এর দশকে কংগ্রেস ও মুসলিম লীগের রাজনৈতিক সংঘাতময় বিরোধের ফলে গোটা উপমহাদেশের জনগণের মধ্যে চরম উত্তেজনা ও বিবাদ সৃষ্টি হল। 1947-এর 14 আগস্ট ইংরেজ ও কংগ্রেসের সম্মতির ফলে 10 কোটি মুসলমানদের প্রাণের দাবি স্বাধীন পাকিস্তান রাষ্ট্র কায়েম হবার পর রাষ্ট্রপ্রধান হিসেবে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ 11 সেপ্টেম্বর হিন্দু মুসলিম ঐক্যের গুরুত্ব অনুভব করে ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি বললেন যে পাকিস্তানের হিন্দু মুসলিম ও অন্য সবাই এখন এক জাতিতে পরিণত হয়েছে, আমরা সবাই পাকিস্তানি জাতি। কংগ্রেস নেতা কামিনী কুমার দত্ত কেন্দ্রে মুসলিম লীগ মন্ত্রিসভার আইনমন্ত্রী হলেন এবং পূর্ব পাকিস্তানে ধীরেন্দ্রনাথ দত্ত অর্থমন্ত্রী হয়ে অতীতের বিভেদ ভুলে গেলেন। বিভক্ত ভারতে হিন্দু মুসলিম বিরোধ বন্ধ করার জন্য মিস্টার গান্ধী বলিষ্ঠ ভূমিকা পালনের অপরাধে নাথুরাম গডসে নামক এক উগ্র হিন্দুবাদী তাকে হত্যা করে। প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরু যদি কায়েদে আজমের মতো হিন্দু মুসলিম ঐক্যের ডাক দিতে সক্ষম হতেন, তাহলে মুসলিম বিরোধী দাঙ্গা এভাবে অব্যাহত থাকত না। ভারতে মুসলিম বিরোধী দাঙ্গা অবিরাম চলতে থাকা সত্ত্বেও পাকিস্তানে তেমন বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়নি। শেরেবাংলা একে ফজলুল হক 1940 সালের পাকিস্তান প্রস্তাবের উত্থাপক হয়েও শেষ পর্যন্ত 1946 সালের নির্বাচনে পাকিস্তানের বিরুদ্ধে নির্বাচন করলেন। মুসলিম লীগ থেকে 1943 সালেই তিনি বহিষ্কৃত হয়েছিলেন। এ সত্ত্বেও তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর ও কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। পাকিস্তান আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে শেরেবাংলার চরম বিরোধিতা করা সত্ত্বেও তাকে পাকিস্তানের স্থায়ী দুশমন মনে করা হয়নি। 3. দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের বর্ণবাদী স্বৈরশাসনের বিরুদ্ধে আদিবাসী কৃষ্ণাঙ্গদের স্বাধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা ডক্টর নেলসন ম্যান্ডেলা 29 বছর শ্বেতাঙ্গদের কারাগারে নির্যাতিত হলেন। বিরাট জনসমর্থন নিয়ে তিনি আন্দোলনে বিজয়ী হন। শ্বেতাঙ্গ নেতারা বাধ্য হয়ে ডক্টর ম্যান্ডেলার বিজয়কে মেনে নেন। ডক্টর ম্যান্ডেলা যদি তার প্রিয় দেশকে গড়ে তুলবার প্রেরণায় উদ্বুদ্ধ না হয়ে দেশ থেকে শ্বেতাঙ্গদের তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেন, তাহলে সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গদের পূর্ণ সমর্থন তিনি পেতেন। যদি তিনি সে পথে যেতেন, তাহলে গৃহযুদ্ধে লিপ্ত হয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে পারতেন। তার খাঁটি দেশপ্রেম তাকে সে পথে যেতে দেয়নি। দেশ গড়ার মহান উদ্দেশ্যে তিনি শাসন ক্ষমতায় শ্বেতাঙ্গদের শরিক করে নোবেল পুরস্কারের গৌরব অর্জন করলেন। 4. 1971 সালে মুক্তিযুদ্ধে পাক বাহিনীর পরাজয়ের ফলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটল। যাদের মুক্তিযুদ্ধে বিরোধী বলে ধারণা করা হলো, তাদের বিচার করার জন্য নতুন আইন তৈরি করে হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হলো। কিছুদিন পর শেখ মুজিব অনুভব করলেন যে দেশকে গড়ে তুলবার জন্য এ আইন সহায়ক হচ্ছে না। তাই তিনি ওই আইন বাতিল করে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এবং গ্রেপ্তারকৃতদের জেল থেকে মুক্ত করে দিলেন। কিন্তু তার ডিক্টেটরি মনোভাবের কারণে এবং তার দলীয় লোকদের অগণতান্ত্রিক ভূমিকায় দরুন তিনি জাতীয় ঐক্য নির্মাণ করতে পারেননি। একথা কেউ অস্বীকার করতে পারবে না যে
মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধারা ধোঁয়া তুলে জনগণকে বিভক্ত করার যে চর্চা ৭২ সাল থেকে চলছিল তা দেশ গড়ার পথে বিরাট বাধা ছিল। ১৯৭৫-এর ১৫ আগস্ট শেখ মুজিব বাকশালী শাসনের অবসানের পর প্রেসিডেন্ট খন্দকার মুশতাক আহমেদ দেশবাসীর মুসলিম চেতনা জাগ্রত করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। তার ৩ মাসেরও কম সময়ের শাসনকালে জনগণের মধ্যে ঐক্যবোধ গড়ে তুলবার পরিবেশ সৃষ্টি হয়েছিল। একটি সফল সামরিক অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মুশতাক প্রেসিডেন্ট হয়েছিলেন। সামরিক কর্মকর্তাদের মধ্য থেকে আরেকটি অভ্যুত্থানের ফলে মুশতাক সরকারের পতন হয়, কিন্তু দ্বিতীয় অভ্যুত্থানটি সফল না হওয়ার এক চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুসলিম চেতনায় উদ্ভূত সৈনিকদের মধ্যে বিভেদ সৃষ্টি না হওয়ায় আল্লাহর রহমতে দেশ গৃহযুদ্ধ থেকে রক্ষা পায়। ৭ নভেম্বর এক অলৌকিক ঘটনার মতো সিপাহী জনতার এক অদ্ভুত বিপ্লবের মাধ্যমে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতাসীন হন। তিনি অত্যন্ত সাবধানে ও ধীরগতিতে ক্ষমতায় স্থিতিশীল হবার পর ৭৭ সালে শাসনতন্ত্রের ৫ম সংশোধনীর ব্যবস্থা করেন এবং গণভোটের মাধ্যমে তা চূড়ান্ত করেন। ৭৯ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি মুক্তিযুদ্ধ অমুক্তিযোদ্ধার বিভাজন পরিত্যাগ করে তার দলীয় নীতির ভিত্তিতে দলীয় প্রার্থী মনোনয়ন দেন। তার মন্ত্রিসভায় উভয় রকমের লোকই গ্রহণ করেন। এমনকি তিনি এমন একজন প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা মনোনীত করেন যিনি মুক্তিযুদ্ধ চলাকালে ইয়াহিয়া সরকারের পক্ষে জাতিসংঘ প্রতিনিধি দলের সদস্য ছিলেন। তিনি শাহ আজিজুর রহমান। জিয়াউর রহমান দেশ গড়ার ব্যাপারে যেটুকু অবদান রাখতে সক্ষম হয়েছেন এর অন্যতম কারণ জাতীয় ঐক্য গঠনে তার আন্তরিক প্রচেষ্টা। ১৯৯৬-এর জুনের নির্বাচনের আগে শেখ হাসিনা হজ করতে যান। মাথায় ইহরামের রুমাল ও হাতে তসবি নিয়ে দেশে ফিরে এলেন। গোটা নির্বাচনী অভিযানে তিনি ইহরামের পট্টি পরে থাকলেন। শেখ মুজিবের ৭২ থেকে ৭৫ পর্যন্তকার দুঃশাসনের কথা জনগণ ভুলেনি বলে ৯১-এর নির্বাচনে তার দল ক্ষমতাসীন হতে পারেনি মনে করেই ৯৬-এর নির্বাচনী অভিযানে তার পিতার শাসনের ভুল ত্রুটি মাফ করার কাতের আবেদন জানিয়ে একটিবারের জন্য জনগণের খেদমত করার সুযোগ দেওয়ার আকুল আবেদন জানান। এ নির্বাচনী অভিযানে ১৯৯১-এর মতো কারো প্রতি কটু কথা বলেননি। তার স্বভাবসুলভ কঠোর ভাষার প্রয়োগও করেননি। জনগণের মন জয় করার জন্য এভাবেই তিনি অভিনয় করেন। ১৯৯৬ সালের নির্বাচনে ভোটারদের বিরাট সংখ্যায় এমন লোক ছিল যারা শেখ মুজিবের ৩.৫ বছরের স্বৈর দুঃশাসনের সময় অল্প বয়সের ছিল বলে সে সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। আওয়ামী শাসন কি চিজ তা না দেখার কারণে শেখ হাসিনার নির্বাচনী অভিযানে তার সার্থক অভিনয়ে মুগ্ধ হয়ে অনেকেই হয়তো নৌকায় ভোট দিয়ে থাকেন। এত কিছু করা সত্ত্বেও ভোটারদের শতকরা ৬৩ জন তাকে ভোট দেয়নি। জাল ভোট ও ব্যালট ডাকাতি করার পরও মাত্র শতকরা ৩৭টি ভোট সংগ্রহ করা সম্ভব হয়। এরপরও এরশাদের সমর্থন ছাড়া ক্ষমতাসীন হওয়া তার পক্ষে সম্ভব হয়নি। এরশাদের সমর্থন নিয়ে মহিলা আসনের বিরাট সংখ্যক দখল করায় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। এভাবে প্রধানমন্ত্রী হওয়ার পর ৫ বছর শেখ হাসিনা চরম দম্ভ সহকারে প্রতিটি বক্তৃতায় নির্বাচিত সরকার হিসাবে গৌরব প্রকাশ করেন। এ অহংকার ও গৌরবের দাপটে তিনি পরবর্তীতে নির্বাচনে আবার ক্ষমতাসীন হওয়ার উদ্দেশ্যে কয়েকটা অপকৌশল অবলম্বন করেছিলেন। শেখ হাসিনা জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে দেশবাসীকে ধারণা দিতে চেষ্টা করেছেন যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি তারা স্বাধীনতা বিরোধী। মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে তিনি সারা দেশে এ অপপ্রচারের তাদের নিয়োগ করেন। শেখ হাসিনা ভারতের ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, আর এদেশের সকল ইসলামী মহল ধর্মনিরপেক্ষতাবাদকে চরম কুফরি মতবাদ বলে বিশ্বাস করে। তাই ইসলামপন্থীদের যারা রাজনীতিতে সক্রিয় তাদেরও স্বাধীনতা বিরোধী বলে তিনি অপপ্রচার চালাচ্ছেন। অথচ জনগণ স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে কারা সে কথা মুক্তিযুদ্ধের ভিত্তিতে বিচার বিবেচনা করে না। ভারতের পৃষ্ঠপোষকতায় ও নেতৃত্বে পরিচালিত মুক্তিযুদ্ধের পর ভারতের আধিপত্যের নিশ্চিত আশঙ্কায় যারা মুক্তিযুদ্ধে শরিক হতে পারেননি তাদেরকে জনগণ স্বাধীনতার বিপক্ষ শক্তি বলে মোটেই মনে করে না।
ভারত যে আমাদের সত্যিকার স্বাধীন করার উদ্দেশ্যে ওই কাজ করেনি, একথা শেখ হাসিনার দলেরও অনেকেই উপলব্ধি করেন। জনগণ ভারতকে বাংলাদেশের বন্ধু মনে করে না, কারণ এদেশের ওপর হামলা হলে একমাত্র ভারত থেকেই হওয়ার আশঙ্কা। 1947 থেকে ভূখণ্ডের প্রতি ভারতের এ পর্যন্তকার আচরণ একথাই প্রমাণ করে যে এদেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও সংস্কৃতির ওপর আধিপত্য কায়েম রাখতে তারা বদ্ধপরিকর। এদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থারও কত ব্যাপক পরিকল্পনা নিয়ে এ আধিপত্যকে সম্প্রসারণ করার প্রচেষ্টায় লিপ্ত তা এদেশের সামরিক ও বেসামরিক গোয়েন্দা বিভাগের 7 জন কর্মকর্তার বক্তব্য দৈনিক ইনকিলাবে বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছিল। একথা কে না জানে যে বাংলাদেশের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের বিদ্রোহ করার সামরিক ব্যবস্থা ভারতই করেছে। শেখ হাসিনা ভারতের নির্দেশেই পার্বত্য চট্টগ্রাম ভারতের তৈরি সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন। এ সত্ত্বেও শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বলে দাবি করতে দ্বিধা করেন না। প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে সুসম্পর্ক দেশের সবাই চায়। বাংলাদেশের সীমান্তে শেখ হাসিনার শাসনামলেই ভারত সবচেয়ে বেশি দুশ্মনির পরিচয় দিয়েছে। এ অবস্থায় জনগণ কেমন করে ভারতকে বন্ধু বলে মনে করতে পারে? তাই শেখ হাসিনাও জনগণকে ভারতের বন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি মনে করতে বাধ্য। জনগণকে ঐক্যবদ্ধ করার বিপরীতে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করে শেখ হাসিনা এদেশের যে সর্বনাশের চেষ্টা করেছেন তা থেকে জনগণকে রক্ষার মহান উদ্দেশ্যেই 4 দলীয় ঐক্য গঠিত হয়েছে। শেখ হাসিনার এত বড় ধৃষ্টতা যে এ জোটকে পর্যন্ত স্বাধীনতার বিপক্ষ শক্তি বলতে দ্বিধাবোধ করেন না। তাদের ভারত বন্ধু এদেশ আক্রমণ করলে তারা স্বাধীনতার জন্য জীবন দেবে বলে কি জনগণ বিশ্বাস করে? গত এপ্রিল মাসে ভারতের সীমান্ত বাহিনী কুড়িগ্রাম জেলার রৌমারীর বড়াইবাড়ির উপর হামলা করলে বিডিআরের দেশপ্রেমিক বাহিনী আক্রমণকারীদের বীরবিক্রমে হটিয়ে দিতে সক্ষম হয়। দেশের সর্বস্তরের জনগণ বিডিআরের বীরত্ব গর্ববোধ করেছে। আর শেখ হাসিনা তার বন্ধু দেশের বাহিনীর 16 জনকে হত্যা করার অপরাধের জন্য বাজপেয়ীর কাছে ক্ষমা চেয়ে বাংলাদেশের কপালে কলঙ্ক লেপন করলেন। শেখ হাসিনা ক্ষমতা হারানোর শেষ পর্যায়ে বিডিআর প্রধানকে রৌমারীর ধৃষ্টতার শাস্তিস্বরূপ ওই পদ থেকে অপসারণ করে বন্ধু দেশকে সন্তুষ্ট করলেন। তিনি কি তাহলে বলতে চান যে তিনি এবং তার দল ছাড়া দেশের আর সব মানুষ স্বাধীনতার বিপক্ষের শক্তি? শেখ হাসিনার 5 বছরের স্বৈরশাসনের শুরু থেকেই তিনি সকল বিরোধী দলের ওপর চরম সন্ত্রাসী তৎপরতা চালিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যাতে তার কুশাসনের বিরুদ্ধে কেউ কোনো আওয়াজই তুলতে পারে না। পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলো দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের দখলে তুলে দিয়েছেন। যে কোটি জেলায় যোগ্য গডফাদার জোগাড় করতে পেরেছেন সেখানে গোটা প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে সমূলে উৎখাত করেছেন। হামলা মামলা ও হত্যা চালিয়ে বিরোধী দলীয় সবাইকে ঘরছাড়া করে ছেড়েছেন। ক্ষমতা ত্যাগের পূর্বে শেষ 3 মাসে তিনি তুফান বেগে বহু রকমের পদক্ষেপ নিয়েছেন যাতে কেয়ারটেকার সরকারের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হলেও তিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় নির্বাচন হলে যে ফল হওয়া স্বাভাবিক সে ফলই তিনি অর্জন করতে সক্ষম হন। 1. সকল সচিবের পদ, ভিসি ও এসপি এবং উপজেলা নির্বাহীর পদে তিনি এমন অফিসারদের বসানোর ব্যবস্থা করেছেন যারা নির্বাচনে তার দলকে কমপক্ষে 200 আসন উপহার দেওয়ার দায়িত্ব পালনের বিশ্বস্ততার পরিচয় দিতে পারবে। তাই তিনি ও তার দলের নেতারা পূর্ণ আস্থার সাথে বারবার দাবি করে এসেছেন যে আগামী নির্বাচনে অবশ্যই তারা বিরাট বিজয় লাভ করবেন। এর জন্য তিনি একটি থিওরিও আবিষ্কার করেছেন, তা এই যে নির্বাচিত সরকার যা কিছু করেছে তার ওপর হাত দেওয়ার কোনো এখতিয়ার অনির্বাচিত কেয়ারটেকার সরকারের নেই। তাই তিনি ধারণা করেছিলেন যে তার সেট করা অফিসারদের বদলি করা যাবে না। 2. বাংলাদেশ টেলিভিশনকে কেয়ারটেকার সরকারের আমলে একচেটিয়া বাপ বেটির বাক্স হিসাবে ব্যবহার করা সম্ভব হবে না বলে বিটিভির প্রযুক্তি ও মেশিনারি ব্যবহার করেই ইটিভি নামে তার ব্যক্তিগত একটি চ্যানেল 2 বছর আগে থেকে চালু করেছেন, যাতে নির্বাচনে তার পক্ষে একতরফা প্রচারণা করা সম্ভব হয়। চক্রান্তকারীরা কৌশলে বড়ই দক্ষ। সরকারি টেলিভিশনকে সম্পূর্ণ
দলীয় যন্ত্রে পরিণত করা হয় এবং 21 টেলিভিশনকে বিরোধী দলের কিছু খবরও দেওয়ার ব্যবস্থা হয়। এর উদ্দেশ্য ছিল সরকার বিরোধী দর্শকের কাছে 21 টেলিভিশনকে গ্রহণযোগ্য করা। কেয়ারটেকার সরকার বিটিভিতে সব দলের খবর পরিবেশন করায় এখন 21 টিভি শেখ হাসিনার খবর একচেটিয়া দিচ্ছে। বিটিভি এখনও আওয়ামীদের খবর বিএনপি থেকে বেশি দিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষ বিপক্ষ এবং মৌলবাদী ও সাম্প্রদায়িক গালি দিয়ে জনগণের মধ্যে চরম বিরোধ সৃষ্টি করে শেখ হাসিনা দেশের যে সর্বনাশ করেছেন তা থেকে দেশকে উদ্ধার করার জন্য আগামী নির্বাচনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান করার ব্যবস্থা করতে হবে। কেয়ারটেকার সরকার এ উদ্দেশ্যে যে কটি পদক্ষেপ গ্রহণ করেছে এতেই শেখ হাসিনা আতঙ্কিত হয়ে প্রলাপ বকতে শুরু করেছেন এবং কেয়ারটেকার সরকারের উপর সর্বতভাবে চাপ প্রয়োগ করেছেন। 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে শেখ হাসিনা অপ্রত্যাশিতভাবে শোচনীয় পরাজয় বরণ করেন। 96 নির্বাচনে অর্জিত আসনের মাত্র 1/3 কিছু বেশি আসন লাভ করেন। এ পরাজয় তিনি কিছুতেই মেনে নিলেন না। এ নির্বাচনকে ব্যালট ডাকাতির নির্বাচন ও চরম কারচুপির নির্বাচন বলে আখ্যায়িত করে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত শপথ নিলেও 1 বছর পর্যন্ত তিনি তার দলীয় সদস্যদেরকে সংসদ অধিবেশনে অংশগ্রহণ করতে দেননি। বিবিসি খ্যাত সাংবাদিক ও কলামিস্ট জনাব সিরাজুর রহমান দৈনিক ইনকিলাবে 2004 সালের 29 ফেব্রুয়ারি শেখ হাসিনা ঠেকেও শিখতে পারলেন না শিরোনামে লিখেন, সাবেক প্রধানমন্ত্রী 2001 সালের নির্বাচনের পর থেকেই নতুন নির্বাচনের দাবি জানাচ্ছেন। সমস্যা এই যে শেখ হাসিনা জয়ী হতে না পারলে কোনো নির্বাচনের ফলাফলই মেনে নিতে তিনি রাজি হবেন না। এ মুহূর্তে নির্বাচন হলে অবশ্যই 2001 সালের চেয়েও শোচনীয়ভাবে পরাজিত হবে আওয়ামী লীগ। তখন আবার নতুন নির্বাচনের দাবি উঠতে বাধ্য, কেননা সেটাই হচ্ছে শেখ হাসিনার রাজনীতির চরিত্র। সেটা যারা ভোট দিয়ে সংসদে নির্বাচন করেছে তাদের প্রতি গুরুতর অপমান। গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা তাদেরও সংসদে যেতে দিচ্ছেন না। সেটা তাদের এবং ভোটারদের প্রতি অবিচার। সেসব গণতান্ত্রিক কর্তব্য পালনের জন্য জনসাধারণ ভোট দিয়ে তাদের নির্বাচিত করেছে, সে কর্তব্য পালন থেকে দলনেত্রী তাদের বঞ্চিত করেছেন। রাজনৈতিক দক্ষতা অর্জনের সুযোগ থেকে নেত্রী তাদের বঞ্চিত করেছেন। একটি দরিদ্র দেশের বিপুল সম্পদ ব্যয় করে গণতন্ত্রের গরজে যে নির্বাচন করা হলো সে নির্বাচনকে অর্থবহ করে দিয়ে শেখ হাসিনা জনসাধারণের সম্পদ অপহরণের কাছাকাছি অপরাধ করেছেন। সার কথা, তার খেয়ালখুশি মতো যখন তখন নির্বাচন করতে হলে বাংলাদেশ শীঘ্রই ফতুর হয়ে যাবে। শেখ হাসিনা নির্বাচনের ফলাফল মেনে নেননি বলেই জোট সরকারের পতনের আন্দোলন তার জন্য অপরিহার্য। প্রশ্ন হলো কেমন করে পতন হবে? তিনি চাইলেই পতন হয়ে যাবে? তিনি আন্দোলনের পথ বেছে নেন। তার দলের মহাসচিব জনাব আব্দুল জলিল এবছরের 2004 সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেন যে জোট সরকার 30 এপ্রিল পদত্যাগ করতে বাধ্য হবেন। দেশবাসী স্তম্ভিত হয়। 2/3 সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে যে সরকার কায়েম হয়েছে তা বিরোধী দলের নির্ধারিত তারিখে কেমন করে পদত্যাগ করতে বাধ্য হতে পারে তা দেখার জন্য জনগণ কৌতুক ও উৎসুকের সঙ্গে অপেক্ষা করতে থাকে। জনাব আব্দুল জলিল নির্দিষ্ট দিনের কয়েকদিনের পূর্বে বিশেষ ট্রাম্প কার্ড প্রয়োগ করার হুমকি দিলেন। পরে ট্রাম্প কার্ডের রহস্য ফাঁস হয়ে যায়। প্রশিকা নামে পরিচিত একটা বড় এনজিও সারা দেশে থেকে তাদের সাথে জড়িত কয়েক লক্ষ মানুষকে রাজধানীতে জড়ো করে সরকারকে অচল করে দিলে নাকি জোট সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। এ ষড়যন্ত্র ফাঁস হওয়ার ফলে আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ হয়। জোট সরকারের পতনের আন্দোলন ব্যর্থ হবার পর আওয়ামী লীগের কর্মসূচি সরকারের নিকট পদত্যাগের দাবির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। 30 এপ্রিল টার্গেট মার খেয়ে গেলে আওয়ামী লীগ সংসদে যোগদান করে সংসদ ও রাজপথ উভয় ময়দানেই আন্দোলন করার সিদ্ধান্ত নেয়। সংসদে তাদের আসন শূন্য হবার শঙ্কা দূর করার জন্যই হোক অথবা আর কোনো বিকল্প না থাকার দারুণই হোক, শেষ পর্যন্ত লজ্জাশরম ত্যাগ করে সংসদে যোগদান করলে জোটের সকল সংসদ সদস্য তাদেরকে সাদর অভ্যর্থনা জানান। কেউ কেউ আশা করেছিলেন যে সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য অনুযায়ী
আওয়ামী লীগ এমপিগণ শালীনভাবেই বিরোধী দলের ভূমিকা পালন করা শুরু করবেন। 30 এপ্রিলের ব্যর্থতার গ্লানি দূর করার জন্য হয়তো সুমতির পরিচয় দেবেন। বাজেট অধিবেশনে কথায় কথায় পয়েন্ট অফ অর্ডারের দাবি তুলে বাজেট পাশ করার পথে বারবার বাধা সৃষ্টি করা থেকে তাদেরকে বিরত করতে স্পিকারকে রীতিমতো ব্যাগ পেতে হতো। শেখ হাসিনার পক্ষ থেকে জোট সরকারের পদত্যাগের দাবির যুক্তি ছিল নিম্নরূপ: 1. সন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা। 2. প্রধানমন্ত্রী ও মাওলানা নিজামী সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বিরোধী দলকে নির্মূল করতে চাচ্ছে। 3. সরকার দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে। 4. এদেশের সরকার তালেবান ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তির প্রতিনিধিত্ব করছে। দেশবাসী জানে যে শেখ হাসিনার শাসন আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে সন্ত্রাস চলত। ফেনীর কুখ্যাত সন্ত্রাসী হাজারি সম্পর্কে তিনি জনসভায় প্রকাশ্য ঘোষণা করেন, হাজারি ছিল, হাজারি আছে ও হাজারি থাকবে। লক্ষ্মীপুরে তাহের, গফরগাঁওয়ে আলতাফ গোলন্দাজ, নারায়ণগঞ্জে শামী উসমান, ঢাকায় হাজি সেলিম, ডক্টর ইকবাল, কামাল মজুমদার ও মকবুল হোসেন এবং বরিশালে হাসনাত আবদুল্লাহ প্রমুখ। শেখ হাসিনা কি প্রমাণ করতে পারবেন যে দেশে কোথাও খালেদা জিয়া কোনো ব্যক্তিকে সন্ত্রাসের গডফাদার বানিয়ে রেখেছেন? সন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতার জন্য কি শেখ হাসিনা অনেকখানি দায়ী নন? তার আমলে যে ব্যাপক সন্ত্রাস চালু করা হয়েছে তা কি দমন করা সহজ? তিনি যে ক্ষমতা ত্যাগের কাছাকাছি সময়ে তার সোনার ছেলেদেরকে ব্যাপকভাবে অস্ত্রের লাইসেন্স দিয়েছেন, সেসব অস্ত্র কি এখন সক্রিয় নয়? তার আমলে যে বড় বড় কয়টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেসবের কোনো তদন্ত করার ব্যবস্থাও করেননি। জোট সরকার তার জনসভায় 21 আগস্ট 2004 নৃশংস গ্রেনেড হামলার বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করেছে, কিন্তু এ তদন্তে সামান্য সহযোগিতাও করতেও তিনি সম্মত নন। তদন্ত কমিশনের চিঠিও তিনি গ্রহণ করতে বারবার অস্বীকার করেছেন। আসলে তিনি তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী চিহ্নিত করতে চাইছিলেন না, কেননা তিনি তো গায়েবী ইলমের মাধ্যমে জানেন যে খালেদা জিয়া স্বয়ং এর জন্য দোষী। বিস্ময়ের বিষয় যে তিনি বেগম জিয়াকে এমন নির্বোধ কেমন করে মনে করেন যে তিনি এমন একটা ঘটনা ঘটিয়ে তার সরকারকে এমন বেকায়দায় ফেলবেন। কারো দেশপ্রেমে আমি সন্দেহ করা ঠিক মনে করি না, কিন্তু ব্যক্তি স্বার্থে কেউ এমন কিছু করতে পারে যার পরিণামে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা হয়ে যায়। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর আলী খান নবাব হওয়ার উৎকট লোভে অন্ধ হয়ে ইংরেজ নেতা ক্লাইভের ফাঁদে পা দিলেন। দেশ ইংরেজদের দখলে চলে যাক এমন মারাত্মক উদ্দেশ্য নিয়ে তিনি এ কাজ হয়তো করেননি। লোভে অন্ধ হয়ে গেলে পরিণাম দেখার ক্ষমতা আর থাকে না। আমি একথা বিশ্বাস করি না যে শেখ মুজিব দেশে ভারতের আধিপত্য কায়েমের নিয়তে ধর্মনিরপেক্ষতাবাদ ও বাঙালি জাতীয়তাবাদকে দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করেছিলেন। মুসলিম জাতীয়তার ভিত্তিতেই 1947 সালে ভারতের বিভক্ত হলো এবং পরবর্তীতে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটল। ভারতবর্ষকে বিভক্ত করার ওই আন্দোলনে শেখ মুজিব ছাত্রনেতা হিসাবে বিরাট অবদান রাখেন। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে শোচনীয়ভাবে পরাজিত করে বিজয়ী হয়। ওই নির্বাচনে আওয়ামী মুসলিম লীগ বিরাট বিজয় লাভ করে। কিন্তু 1955 সালে যুক্তফ্রন্ট যখন বিভক্ত হয়ে গেল তখন 300 আসনের সংসদে 72 জন হিন্দু সদস্যের হাতে ক্ষমতার ভারসাম্য এসে যায়। তারা আওয়ামী মুসলিম লীগকে সাম্প্রদায়িক দল হওয়ায় শেরে বাংলার কৃষক শ্রমিক পার্টিকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসালো। নিছক ক্ষমতার লোভে আওয়ামী লীগ হিন্দু সদস্যদের সমর্থন লাভের উদ্দেশ্যে দলের গঠনতন্ত্র সংশোধন করে মুসলিম শব্দ ত্যাগ করল এবং ধর্মনিরপেক্ষতাবাদ ও যুক্ত নির্বাচন ব্যবস্থা গ্রহণ করল। এসবের বিস্তারিত আলোচনা 71 ও 72 কিস্তিতে রয়েছে, যা জীবনে দেখলাম দ্বিতীয় খণ্ডের 154 পৃষ্ঠা থেকে 166 পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। আওয়ামী মুসলিম লীগের ওই আদর্শিক পরিবর্তনের ফলেই আজ এদেশ ভারতের আধিপত্যের শিকারে পরিণত হয়েছে। 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের পরাজয়ের পর শেখ হাসিনা আওয়ামী লীগ ও ধর্মনিরপেক্ষতাবাদী সকল দল, বুদ্ধিজীবী মহল
এবং বেশ কয়েকটি দৈনিক পত্রিকা এমন রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হয়েছে যা এদেশে ভারতীয় আধিপত্য ব্যাপক হারে বৃদ্ধি করেছে। এসব মহল এমন কতক নেতাও আছেন যারা ইসলামের মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের সাথে মিলিত হতেও আগ্রহী। এর মানে যে ভারতের গুলামি তা কি তারা বুঝেন না? শেখ হাসিনা গণতান্ত্রিক রীতি ও পদ্ধতির কোনো ধার ধারেন না। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল সরকারি দলের বিরুদ্ধে সংসদে গঠনমূলক নীতি অনুযায়ী শালীন ভাষায় কঠোর সমালোচনাও করে। তাদের পলিসির পক্ষে জনমত গড়ার উদ্দেশ্যে সরকারি নীতি ও পলিসির বিরুদ্ধে ব্যাপক প্রচারণা ও তীব্র সমালোচনা করাও অগণতান্ত্রিক নয়। কিন্তু কোনো গণতান্ত্রিক দেশের বিরোধী দল বিদেশে গিয়ে প্রকাশ্যে জনগণের মধ্যে বা গোপনে বিদেশি সরকারের নিকট নিজের দেশের সরকারের বিরুদ্ধে প্রচার চালায় না। প্রতিবেশী ভারতে গুজরাট প্রদেশের আহমদাবাদে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে পুলিশ ও উগ্র হিন্দুরা মুসলমানদের ওপর গণহত্যা, এমনকি পুড়িয়ে মারা, নারী ধর্ষণ ও শিশু হত্যার মতো চরম পশুত্ব প্রদর্শন করা সত্ত্বেও বিরোধী দল কংগ্রেসের কোনো নেতা বা নেত্রী বিদেশে গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সামান্য অভিযোগও করেনি। শেখ হাসিনা আমেরিকা ও ইউরোপ সফর করে বাংলাদেশের সংখ্যালঘুদের চরম ও ব্যাপক নির্যাতন করা হচ্ছে বলে ঘৃণ্য মিথ্যা অপপ্রচারণা চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব নেতৃবৃন্দকে খেপিয়ে তুলেছেন। অথচ আহমদাবাদে মুসলিম গণহত্যার বিরুদ্ধে দেশে সামান্য নিন্দাও জানাননি। ভারতে বারবার মুসলিম হত্যার ঘটনা ঘটা সত্ত্বেও বাংলাদেশে একজন হিন্দুর ওপরও সামান্য হামলা করা হয়নি। যদি দেশে সত্যিই সংখ্যালঘুদের ওপর কোনো নির্যাতন হয়ে থাকে তাহলে জননেত্রী হিসেবে দেশের জনসভায় জনগণকে এ ধরনের অন্যায় করা থেকে বিরত থাকার উপদেশ দিতেন। যদি কোথাও তিনি এমন কোনো উপদেশ দিতেন তাহলে জনগণ তার মুখের ওপর তীব্র প্রতিবাদ জানাত। তার এ অপপ্রচারে প্রশ্রয় পেয়ে তথাকথিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের এক উগ্র সাম্প্রদায়িক সংগঠন বিদেশে এমনকি নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর পর্যন্ত এ জঘন্য মিথ্যা অভিযোগের প্রচারাভিযান চালাচ্ছেন। শেখ হাসিনা এ অপপ্রচারের সূচনা না করলে কেউ তাদের প্রচারকে সামান্য গুরুত্বও দিত না। বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূত ও জাতীয় অভিযোগ ভিত্তিহীন বলে বারবার ঘোষণা করা সত্ত্বেও অপপ্রচার গুয়েবলসীয় কায়দায় চালু রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন ও জমি কার্টার এদেশে সফর করে দেশটিতে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে বলে মন্তব্য করেছিলেন। আমেরিকার বেশ কয়েকজন সিনেটর, কংগ্রেসম্যান ও স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাগণ বাংলাদেশ সফরে এসে অনুরূপ স্পষ্ট সার্টিফিকেট দিয়েছেন। কেউ সংখ্যালঘুদের সামান্য নির্যাতনের কোনো প্রমাণও পাননি। তবু এ অপবাদ বর্ষণ অবিরাম চলছে। শেখ হাসিনার নিকট সবচেয়ে জঘন্য, মুখ্যম ও কার্যকর অপবাদ হল 4 দলীয় জোট সরকারকে তালেবান সরকার ও মৌলবাদীদের সরকার বলা। তিনি মনে করেন যে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রচারে কেউ বিশ্বাস না করলেও তালেবান সরকার অপবাদটি বিশ্বাসযোগ্য হতে পারে। জামায়াতে ইসলামী জোট সরকারের শরিক আছে তার ধারণা যে এ অপবাদটিকে হয়তো সহজে উড়িয়ে দেওয়া সম্ভব হবে না। কিন্তু জামায়াতে ইসলামী এদেশে ভুইফোড় কোনো সংগঠন নয়। গত 50 বছরে জনগণের মধ্যেই এ দলটি গড়ে উঠেছে। তবু অব্যাহতভাবে অপপ্রচারে তিনি চালিয়ে যাচ্ছেন। বিদেশে, বিশেষ করে আমেরিকায় এসব অপপ্রচার চালাবার হীন উদ্দেশ্য হচ্ছে জর্জ বুশের মতো হিটলার স্বভাবের নেতাদেরকে বাংলাদেশের ওপর আফগানিস্তানের মতো চড়াও হবার উস্কানি দেওয়া। হয়তো তিনি এ দুরাশার শিকার হয়েছেন যে বুশ ব্লেয়াররা আফগানিস্তানের মতো বাংলাদেশেও তাদের সেনাবাহিনী পাঠিয়ে জোট সরকারকে উৎখাত করে শেখ হাসিনাকে হামিদ কারজাইয়ের মতো ক্ষমতায় বসিয়ে দেবেন। রুশ ব্লেয়াররা যেসব স্বার্থ হাসিলের জন্য আফগানিস্তান ও ইরাক দখল করেছেন, বাংলাদেশ ওই জাতীয় কোনো স্বার্থের সুযোগ নেই। এবছর 2004 সালে শেখ হাসিনা ভারত সফরে যান। এটা তার ব্যক্তিগত সফর বলে দাবি করলেও তিনি ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কংগ্রেস দলীয় নেত্রী, বিরোধী দলীয় নেতা ইত্যাদি প্রধান রাজনৈতিক ব্যক্তিগতের সাথে সাক্ষাৎ করেন। প্রচার করা হয় যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি তাদের সাথে আলোচনা করেন। বাংলাদেশ স্বার্থের পক্ষে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তা জানা গেল না।
একটি বিষয়ের কথা তিনি নিজেই উল্লেখ করেছেন, যা ভারতের স্বার্থের সম্পূর্ণ পক্ষে এবং বাংলাদেশের স্বার্থের সম্পূর্ণ বিরুদ্ধে। বিষয়টি নিম্নরূপ। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তে অবস্থিত ভারতীয় অঙ্গরাজ্যসমূহ যারা দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ আন্দোলন করেছে তাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয় এবং সেখানে তারা প্রশিক্ষণ গ্রহণ করে বলে তারা অভিযোগ করলে তিনি অত্যন্ত বিব্রত বোধ করেন ও লজ্জায় ম্রিয়মাণ হয়ে পড়েন। তিনি নাকি এ বিষয়ে কিছুই জানেন না বলে প্রতিবাদ করতে পারেননি। তাই এ বিষয়ে সঠিক খবর দেওয়ার দায়িত্ব বেগম জিয়ার সরকারের বলে তিনি ঘোষণা করেন। এ মিথ্যা অভিযোগ শেখ হাসিনার শাসনামলেও করা হয়, তখন তার সরকার এ অভিযোগ অস্বীকার করে। তারা আবার অভিযোগ তুললে বিব্রত লজ্জিত না হয়ে তার পক্ষ থেকে প্রতিবাদ করা কর্তব্য ছিল। জোট সরকারের বিরুদ্ধে হিংসার কারণে তিনি এ অভিযোগ অস্বীকার না করে ভারতের স্বার্থেই নিশ্চুপ থেকে বাংলাদেশের অপরাধী বলে স্বীকৃতি দিলেন। এতে কি দেশপ্রেমের সামান্য কোনো পরিচয় পাওয়া যায়? মনমোহন সিং প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম বক্তৃতায় বাংলাদেশের সাথে সব বিষয়ে সমঝোতা ও আলোচনার মাধ্যমে মীমাংসা করার কথা খোলা মনে প্রকাশ করেন। কিন্তু শেখ হাসিনার ওই সফরের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে বাজপেয়ী সরকারের সময়কাল সকল অভিযোগ নতুন করে উত্থাপন করা হয়। হয়তো সংখ্যালঘুদের উপর বাংলাদেশের সরকারের নির্যাতনের কথাও ভারতের নেতাদেরকে জানাতে ভুলেননি। জোট সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বিদেশে প্রচার করার পরিণামে যে দেশের ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় সে কথা বোঝার মতো যোগ্যতাও তিনি হারিয়েছেন। দেশের জনগণকে তিনি এতটা বোকা মনে করে থাকলে আগামী নির্বাচনে টের পাবেন। তিনি যে বাংলাদেশের স্বার্থের সম্পূর্ণ বিরুদ্ধে রাজনীতি করেছেন সে কথা জনগণের বুঝতে কষ্ট হবার কথা নয়। তিনি ভারত সরকারকে যত ঘনিষ্ঠ বন্ধু মনে করেন, বাংলাদেশের জনগণকে ভারতের যে মোটেই বন্ধু মনে করে না তা তিনি এখনও টের না পেয়ে থাকলে যথাসময়ে টের পাবেন। বইটি এইখানেই সমাপ্ত। আমরা পড়া শেষ করলাম বই শেখ হাসিনার দুঃশাসনের 5 বছর 1996 থেকে 2001। লেখক অধ্যাপক গোলাম আজম। বইটি আল আজমি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল 2004 সালে। যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আমরা বুকস উইথ আরিফ চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ইতিহাস নির্ভর বইয়ের অডিও বুক আপলোড করে থাকি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।